দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী। হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশের প্রস্তাব পর্যালোচনা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে। দল মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিলে থাকবে না সংসদ সদস্যপদ। দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ। 2031 সালের মধ্যে 150টি কূপ খনন ও মেরামতের পরিকল্পনা। উদ্বোধন হলেও জনবল নিয়োগ দেওয়া হয়নি জুলাই স্মৃতি জাদুঘরে। ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা। মধ্যরাতে রাজধানীর নিউ মার্কেটে ছাত্রদল যুবদল সংঘর্ষ। সাভারে ভবন থেকে 5টি ককটেল উদ্ধার, আটক এক। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে বাংলাদেশের দাবি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠকের পর মঙ্গলবার দিল্লিতে মোদীর সাথে আলোচনা করেন তিনি। এতে দুই দেশের সংবেদনশীল বিষয়ে আলোচনা হয়। এ সময় ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে মোদীর দিক নির্দেশনা চেয়েছেন দীনেশ ত্রিবেদী। বিশেষ করে দুই দেশের বহুমাত্রিক এবং দীর্ঘস্থায়ী সম্পর্ককে গঠনমূলক এবং জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করতে করণীয় নিয়ে মোদীর পরামর্শ চেয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেন। এদিকে ব্রিক্স সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠক, প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ভারত। একই সাথে শেখ হাসিনার প্রত্যর্পণে ঢাকার প্রস্তাব দিল্লি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, ভারত সফরের দিন তারিখ এখনও ঠিক হয়নি। একের পর এক বৈঠক, বিবৃতি কিংবা কাগজ কলমের চেষ্টা, কিছুতেই যেন গলছে না ঢাকা দিল্লি সম্পর্কের বরফ। বরং পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দিল্লিতে মতবিনিময় ঘিরে তিক্ততা নেয় নতুন মাত্রা। এরপরে ঢাকার প্রতিবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকেও দিল্লিকে দেয়া হয় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে স্পষ্ট বার্তা। এমনই এক প্রেক্ষাপটে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শুধু ব্রিক্স সম্মেলনই নয়, দ্বিপাক্ষিক বৈঠকের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। We had earlier in February invited Prime Minister of Bangladesh to visit India, and subsequent to that we've also invited Prime Minister of Bangladesh to visit India for the BRICS summit. দ্বিপাক্ষিক সম্পর্কের এমন টানাপোড়েন নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আবারও জানান, প্রধানমন্ত্রী কবে ভারত যাবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয় নাই, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এর ছাড়া একটা দাওয়াত আছে। তিনি যেটা বলছেন, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন, সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, সেটা আপনারা। ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর, এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, শুধু সাকিব কিংবা শেখ হাসিনা নয়, যে কেউ দেশে ফিরতে চাইলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ধন্যবাদ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সিঙ্গাপুর সফরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে ভালো অগ্রগতি হচ্ছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
চুক্তিটি বাস্তবায়িত হলে দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকবে স্বচ্ছ ব্যালট বক্স। গণনার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। প্রস্তুতি সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, এখনও রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করেনি বিএনপি। আর বিরোধী দল বলছে, রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ। সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরুর সময়টার পর মাত্র দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। সবশেষ 1991 সালের সেই নির্বাচনে জয়ী হয়েছিল বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। এবার 20 আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক সভা করে সংসদ ও নির্বাচন কমিশন। বৈঠক হয় 2 ঘন্টা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয় সরকার ও বিরোধী দল। এ সময় সরকার দলীয় চিফ হুইপ জানান, এখনও দলীয় প্রার্থী ঠিক করেনি বিএনপি। তবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সেই প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না সরকার দলীয় সংসদ সদস্যরা। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, তাদের প্রার্থী যে গ্রহণযোগ্য সেই রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই নির্বাচনে অংশ নেয়া। যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই যে আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে। ব্যালট পেপারে দিতে হবে ভোটারের পূর্ণ নাম স্বাক্ষর। ভোটের জন্য সংসদে বৈঠক ডাকবে ইসি। দেয়া হবে 3টি স্বচ্ছ ব্যালট বক্স। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল অধিবেশন কক্ষেই ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2028 সালের জুনের মধ্যে বেগমগঞ্জ এবং সুনেত্রায় 3টি কূপ খননের পাশাপাশি 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন এবং মেরামতের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও সেবা খাত থেকে বেরিয়ে ব্যবসায়ী বনে যাওয়া পেট্রোবাংলার মতো প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাজে লাগানোর এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেলওয়ার তরুণের প্রতিবেদন। দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার। উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় 35 মিলিয়ন ঘনফুট গ্যাস। 2028 সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে 729 কোটি 22 লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন 583 কোটি 37 লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল 145 কোটি 85 লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে 711 বিসিএফ গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য 1,20,851 কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। 3,400 মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,300 মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। 711 BCF এর মজুদের কথা পূর্ববর্তী বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া ধরে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয় তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি। এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে
58টি সিএফএ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিতে নয়, বরং জ্বালানি খাতে প্রতিযোগিতার স্বার্থেই তেল আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হচ্ছে। রাজধানীতে এক সেমিনারে জ্বালানি মন্ত্রী এ কথা জানান। বলেন, দেশে সরকারি বেসরকারি দুই ধরনের পেট্রোল পাম্প থাকবে। কোন পথে হাঁটছে দেশের জ্বালানি খাত? বিদ্যুৎ ও জ্বালানি খাতের গণমাধ্যম কর্মীদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উঠে এলো তারই নানা সংকট ও সম্ভাবনার রূপরেখা, যেখানে নিজেদের মতামত তুলে ধরেন সরকারি বেসরকারি অংশীজনরা। ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও বুঝতে হবে দ্য ডেজ অফ চিপ গ্যাস ইজ ওভার, ফিনিশ। চিপ গ্যাস ইজ ওভার, ইউ হ্যাভ টু পে দ্য রিয়েল প্রাইস। এই বড় প্রক্রিয়া কয়লা খনি 1 কেজি কয়লা তুলতে পারে না। তারা 25 বছর ধরে চলে গেল, তারা কয়লা তোলার সক্ষমতা অর্জন করতে পারলো না। সরকার দ্রুত জগন্নাথের মধ্যে বসে থাকলো। বাপেক্সের সক্ষমতার সাথে আপনারা পাশাপাশি শেভরনকে দেখেন, শেভরনের ফিল্ড থেকে তারা কি পরিমাণ কতদিন ধরে কত উচ্চ পর্যায়ে প্রোডাকশন দিয়ে যাচ্ছে, এবং আমাদের নিজস্ব পেট্রোবাংলার ফিল্ড থেকে আমরা কতটুকু দিতে পেরেছি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গত 21 জুলাই আগুনে পুড়ে যাওয়া ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার ঠিক হলেও দ্বিতীয়টি কেন এখনো সেরে ওঠেনি সেই কারণ। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হয়। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি। এ সময় জ্বালানি মন্ত্রী বসুন্ধরাকে সুবিধা পাইয়ে দেবার সমালোচনার জবাব দেন। বলেন, কোনো বিশেষ শিল্পগোষ্ঠীকে সুবিধা দিতে নয়, বরং সব বেসরকারি উদ্যোগকে আগ্রহী করতেই জ্বালানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। মূল উদ্দেশ্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি। একটা গোষ্ঠী করছে এটা। আমার মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। সেমিনারে মন্ত্রী দাবি করেন, জনগণের সুবিধা প্রাধান্য দিয়েই জ্বালানি খাত ঢেলে সাজাচ্ছে বিএনপি। এনি ইনভেস্টমেন্টের জন্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনও কোনো জনবল নিয়োগ হয়নি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। বর্তমানে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণেই চলছে এর কার্যক্রম। এমন অবস্থায় দ্রুত ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব। তবে জনবল সংকটে জাদুঘরের ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিস্তারিত মুহাজির হকের রিপোর্টে। উদ্বোধনের পর থেকে জুলাই জাদুঘর ঘিরে আগ্রহের শেষ নেই ছাত্র জনতার। দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছেন অসংখ্য মানুষ, কিন্তু এর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সামনে এসেছে নানা প্রশ্ন। 17 একর আয়তনের বিশাল জায়গার ওপর নির্মিত এই জাদুঘরের দুয়ার খুললেও এখানে জনবল নিয়োগ হয়নি একজনও। ফলে আপাতত অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাজ চালিয়ে নিচ্ছেন জাতীয় জাদুঘরের 35 জন কর্মকর্তা। পরিস্থিতি সামাল দিতে যুক্ত করা হয়েছে বিএনসিসি স্কাউটের 50 জন স্বেচ্ছাসেবক, আর নিরাপত্তায় কাজ করছেন 80 জন এপিবিএন সদস্য এবং 105 জন আনসার। এই অবস্থায় নিরাপত্তা প্রোটোকল ও ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখছেন জুলাই জাদুঘরের অন্যতম কারিগর সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আনফরচুনেটলি প্রপার স্টাফ এবং সিকিউরিটি প্রোটোকল নিয়োগ না দেওয়াতে এখন এটার কোনো মেনটেন করা হচ্ছে না। এখন যা দেখছেন আপনারা, এটা তো প্রায় আমরা এর কাছাকাছি এটাই অলমোস্ট এটাই করে দিয়ে এসেছি আমরা। কিছু জিনিস তারা চেঞ্জ করেছে। 5 মাস আরামসে করা যেত। কে বা কারা এই সময়টা নষ্ট করেছে, এটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এটা চেক করা উচিত। ফারুকী জানান, তার দায়িত্ব পালনের সময় জুলাই জাদুঘরে ঘটেছিল তথ্য চুরি ও বিস্ফোরক আতঙ্কের ঘটনা।
আমরা প্রথম থেকে জানতাম এটা সবচেয়ে ভালনারেবল একটা ইনস্টলেশন। আমি ফোনে খবর পেলাম যে জুলাই জাদুঘরে গ্রেনেড পাওয়া গেছে। জানা গেল যে ডগ স্কোয়াড গেছে, সুইপিং করছে, ডাস্টবিনের মধ্যে কেউ সাউন্ড গ্রেনেড রেখে গেছে। আমি তখনই বুঝলাম যে ইয়েস, এটা টার্গেটেড হবে। এটা ইলেকশনের 2 মাস আগে এরকম সময় বোধ হয় একটা ছেলে, তাকে ওখানে ধরা হলো যে ক্লিনার সেজে 2 মাস ধরে কাজ করছে আর গোপনে এখানকার ছবি তুলে তুলে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠাচ্ছে। এবং পরে ডিবি এসে অ্যারেস্ট করার পরে জানা গেল সে নেত্রকোনায় জুলাই গণহত্যা মামলার আসামি। জাতীয় জাদুঘরের মহাপরিচালক বলছেন, চলতি মাসেই শুরু হবে জুলাই জাদুঘরের জনবল নিয়োগ। ধাপে ধাপে যুক্ত হবে 107 জন, এছাড়া আউটসোর্সিং করা হবে 82 জন। নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন। এই জাদুঘরটা কিন্তু স্বায়ত্তশাসিত জাদুঘর, এটা কিন্তু জাতীয় জাদুঘরের কোনো শাখা জাদুঘর নয়। এখানে আসলে পূর্ণ নজরদারি আছে। আমাদের যে লোকবল একটু কম, সেই বিষয়ে আমরা আমাদের অ্যালার্টটা জানিয়েছি এবং আমরা খুব দ্রুত আমরা বলছি যে এখানে খুব ভালো কিছু পদক্ষেপ নেওয়া হবে। জুলাই জাদুঘরের নিরাপত্তায় দৈনিক কাজ করছেন অন্তত 40 জন পুলিশ সদস্য। প্রতিষ্ঠানটি কেপিআই-ভুক্ত হয় এর নিরাপত্তা আরও জোরদার করতে চায় জাদুঘর কর্তৃপক্ষ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ 10 বছর পড়াশোনা করেও এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করতে পারেনি প্রায় 7 লাখ শিক্ষার্থী। শুধু তাই নয়, দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষাবিদদের মতে দীর্ঘদিনের নানা অসঙ্গতি, শিক্ষণ ঘাটতি এবং মানসম্মত পাঠদানের অভাবই এই ফল বিপর্যয়ের অন্যতম কারণ। আবির হোসেনের রিপোর্ট। এসএসসির ফল প্রকাশের দিন ঢাকার নামিদামি স্কুলগুলোর চিত্রটা যেন উৎসবের, কিন্তু এই ছবির আড়ালেই রয়েছে আরেক বাস্তবতা যা খুব একটা চোখে পড়ে না। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 18,57,344 জন পরীক্ষার্থী, যাদের প্রায় 38%ই পাশ করতে পারেনি। সহজ করে বললে সংখ্যাটা 6,90,608 জন। এখানেই শেষ নয়, 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি, ফেল করেছে সবাই। যারা ভালো করতে পারেনি, আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদের শিক্ষণ পদ্ধতি কি, কতটা শিখেছে, কতটা আমরা তাদেরকে শেখাতে পেরেছি, এগুলি কি ভাববার বিষয় নয়। তবে ফলাফলের দায় শিক্ষার্থীদের উপর চাপাতে চান না শিক্ষামন্ত্রী। বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা নানা অব্যবস্থাপনার কারণেই এমন বিপর্যয়। তারা অনেকেই ভালো করতে পারেনি, সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব? আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোয়েল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। এই শিক্ষাবিদদের মতে ক্লাসে মানসম্মত পাঠদান এবং শিক্ষণ ঘাটতি খারাপ ফলাফলের কারণ। 10 বছর পড়াশোনা করার পরে কেন ফেল করবে একজনও, এই প্রশ্নটা করার মতো কেউ নাই। এবার সংখ্যাটা বেড়ে যাওয়াতে আমরা এই জিনিসটা সামনে এসেছে। আমরা তাদের জন্য যে পরিবেশটা নিশ্চিত করার কথা, আমরা সেটা করতে পারিনি। আমরা গভর্নমেন্ট, শিক্ষক, গার্ডিয়ানস, সমাজ, রাষ্ট্র, পলিসি, এই সব কিছু মূলত দায়ী। তার দাবি, এসএসসির ফল শুধু ছাত্রছাত্রীদের ব্যর্থতা সফলতার খতিয়ান নয়, বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থারও প্রতিচ্ছবি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। সন্তানদের মানুষ করতে গিয়ে থেমে যায় নিজের পড়াশোনা, কিন্তু স্বপ্নটা থামেনি রাজশাহীর আলী আকবরের। 54 বছর বয়সে পাশ করলেন এসএসসি, পেয়েছেন জিপিএ 4.35। তার এমন সাফল্যে গর্বিত সন্তান ও শিক্ষকরা। 1983 সালে আর্থিক টানাপোড়েনে থেমে যায় রাজশাহীর আলী আকবরের পড়াশোনা। এরপর ব্যবসা, সংসার আর সন্তানদের ভবিষ্যৎ গড়তেই কেটে যায় জীবনের দীর্ঘ সময়। তবে বয়স বাড়লেও থেমে যায়নি স্বপ্ন দেখা। 2024 সালে নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে 9ম শ্রেণীতে ভর্তি হন আলী আকবর। নিয়মিত পড়াশোনা আর অধ্যবসায়ে 2 বছর পর এসএসসিতে আসে কাঙ্ক্ষিত সাফল্য। বাবার এমন ফলাফলে গর্বিত সন্তানরা। আর খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু সেরকমভাবে হয়নি। সেক্ষেত্রে আমরা যখন একটু স্টেবল হলাম, চাকরিতে জয়েন করলাম, তখন আমরা ভাবলাম যে আমার বাবাকে একটু পড়াশোনা করাবো, তার একটু আগ্রহ আছে,
এজন্য আমরা তাকে ভর্তি করে দিলাম। আলী আকবরের ছেলে ডাক্তার ইসমাইল হোসেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও সরকারি হাসপাতালের চিকিৎসক। মেয়ে কর্মরত সিনিয়র নার্স হিসেবে। সন্তানদের প্রতিষ্ঠিত করার পর এবার নিজের স্বপ্ন পূরণের পালা। এগিয়ে যেতে চান উচ্চশিক্ষার পথে। 90 সালে বিয়ে শাদী করি, তারপরে তো সংসার জীবনে কঠিন হয়ে গেল। হ্যাঁ, এই লেখাপড়ার দিক হারিয়ে ফেললাম, পথটা হারিয়ে ফেললাম। আমার আবার ছেলে মেয়েদের আবার সময় দিতে হচ্ছে। এই জন্যে আমি আবার ছেলে মেয়েদের এখন সময় দেওয়ার প্রয়োজন নাই, ছেলে মেয়ে নিজেই স্বয়ংসম্পূর্ণ এখন। হ্যাঁ, এখন আমি চেষ্টা করছি যে আমি নিজেই কিছু করবো, এর সিদ্ধান্ত নিজে লেখাপড়া করি। বয়সে ছোট সহপাঠীদের সাথে নিয়মিত ক্লাস করেছেন তিনি। তাই শিক্ষকদের চোখে তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। নিয়মিত বয়সের পড়াশোনা করে যে ছাত্ররা, তাদের মতোই তার মেধা, তার পড়ার আদম্য ইচ্ছা শক্তি থাকার কারণে তার এই দৃঢ় সংকল্প বাস্তবায়ন হয়েছে, না হলে সম্ভব ছিল না। বয়স কিংবা দীর্ঘ বিরতিকে বাধা না ভেবে পড়াশোনায় ফিরতে পারেন যে কেউ। আলী আকবরের গল্পটা যেন তারই প্রতিচ্ছবি। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। রাজধানীর নিউ মার্কেটে বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউ মার্কেট যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং আইন শৃঙ্খলা সূত্রে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসান নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই দোকান তুলে দিতে গেলে প্রথমে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরে চঞ্চলের নেতৃত্বে 50 থেকে 60 জন ব্যক্তি লাঠিসোঁটা এবং রামদা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী নিউ মার্কেটের প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 4তলা একটি ভবন ঘিরে অভিযান চালিয়েছে সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিট এবং স্থানীয় থানা পুলিশ। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। অভিযানে 5টি বিস্ফোরক এবং ককটেল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, গতরাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নাশকতাকারী সন্দেহে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। হেমায়তপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে আমাদের সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। জুলাইয়ে ছাত্র জনতার বাড়িঘরে আগুন দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বলেন, সহিংসতার দায় বিএনপি জামায়াতের উপর চাপাতে। তাদের ফোনালাপের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জানায়, কাদের সহ 7 আসামির বিচার শেষ পর্যায়ে। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি একের পর এক অডিও ট্রাইব্যুনালে দাখিল করা তাই প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের ফোনে মারারও নির্দেশ দেন তিনি। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও দাখিল করা হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা দাখিল করা হয়েছে। সংখ্যায় বাড়তেছে, আমরা বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আন্দোলনকারীদের উপর সহিংসতার দায় চাপানোর কথা অডিও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও আন্দোলনকারীদের দমানোর প্রসঙ্গ আসে। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে। জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে, তো আগুনের পরে তো ওদের বাড়ি গাড়ি আছে। জি রাইট। প্রসিকিউশন বলছে, ওবায়দুল কাদের, আরাফাত, পরশ, নিখিল, সাদ্দাম ইনানদের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে
আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলা রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটির শুনানি শেষ পর্যায়ে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আদিবাসী নামে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের স্বীকৃতি দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশিষ্টজনরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র। আদিবাসীদের স্বীকৃতির বিষয়ে আলোচনা করতেই সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের এই আয়োজন। এতে বক্তারা বলেন, আওয়ামী সরকারের সময় কিছু চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সাধারণ মানুষের। যে কোনো জটিল পরিস্থিতি সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। এবং এই জিনিসগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোর সাথে প্রপারলি কমিউনিকেশন করা প্রয়োজন। জনগণকে বুঝতে হলে অভিবাসীর চোখে না দেখে নাগরিকের ভিত্তিতে দেখতে হবে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আর সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের কাছে সবাই সমান। কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। রাষ্ট্রের কাছে সকলেই সমান, এইটা আমাদের সংবিধানে বলা থাকলেও প্র্যাকটিসে গিয়ে দেখা যাচ্ছে আমরা এই জিনিসটাকে সেইভাবে মেনটেন করছি না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদিবাসী প্রসঙ্গে জাতিসংঘ সনদ ও ILO এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। The United Nations Declaration on the Rights of Indigenous People, এই চার্টারটা যদি কোনো দেশ স্বাক্ষর করতো না, আমরা বাংলাদেশ হিসেবে ভোটদানে বিরত ছিলাম। ইনফ্লুয়েন্সিয়াল কিছু রাষ্ট্র সেখানে ভোটদানে বিরোধিতা করেছে এবং বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে এই চার্টারটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তার জবাব হচ্ছে প্রযোজ্য নয়, আমরা এটার পার্ট নই। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।